বিথিকা, এই রুদ্রপুর আসার পর থেকেই দাদা শাওনের সঙ্গে কি ভালো ব্যবহার করছে, তাই না? আর তারপরে দেখো শাওনের মুখে কেমন চওড়া হাসি। ও তো চিরকালে এই স্বপ্নটাই দেখেছিল যে ওর বাবার ভালোবাসাও কি করে পাবে, আর সেটা রুদ্রপুরে এসে সত্যি হয়েছে। রাজীব, ও বাদ ভাঙা খুশি হবে না তো কে হবে বলো? আনন্দ একেবারে আত্মহারা হয়ে গেছে মেয়েটা। আমি কি চাই জানো, বাবা আর মেয়ের এই যে সম্পর্ক রুদ্রপুরে, এটা যেন বাইরেও ঠিক এরকমই থাকে। ঠিক বলেছ, আমিও সেটাই চাই। সমগ্র রুদ্রপুরবাসীর পক্ষ থেকে তোমাকে আশীর্বাদ করি শাওন মা। তোমাদের বাবা মেয়ের সুন্দর সম্পর্ক যেন সারা জীবন এভাবেই অটুট থাকে। বলছি নীলরতন বাবু, মা আপনি একটু ডাকবেন। মা আসলে ওনার আশীর্বাদ নিয়ে আমরা সবাই রওনা হব। ও আপনাদের সবার অনুমতি নিয়েই বলছি। আমি আর রীতা একটু চাইছিলাম যে পাহাড়ের চূড়ায় যে কুলদেবীর মন্দির আছে ওখানে একবার পুজো দিয়ে তারপরে ওই গ্রামের উৎসবে যেতে। বেশ, তবে তাই করুন। এদিকে পুজোর নিয়ম অনুযায়ী সবচেয়ে প্রথমে তোমাকে উপবাস থেকে দণ্ডি কাটতে হবে, তারপর পবিত্র কলসি মাথায় বহন করে খালি পায়ে হেঁটে এগিয়ে যেতে হবে। শাওন মা, মনে রেখো এই পবিত্র কলসি যেন কোনোভাবেই পড়ে না যায়, তাহলে কিন্তু অনর্থ হয়ে যাবে। আর শেষে রুদ্রপুরের রুদ্রদেবের মাথায় জল ঢাললে তবেই তোমার পূজা সুসম্পন্ন হবে। কেমন? আমি সব নিয়ম ঠিক মতো পালন করব, কোনো বাধা পড়বে না। ভালো মা। কি মন্দার, তুমি কখন এলে? আজকে সকালেই মামা। আসলে ওদিকে আমার কাজটা কমপ্লিট হয়ে গেল, আর এখানে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, বাড়িতে আর মন টিকলো না। কিন্তু মন্দা, তুমি এত তাড়াতাড়ি কি করে রুদ্রপুর পৌঁছে গেলে? তার মানে তুমি অনেক ভোর ভোর বেরিয়েছো বলো? তোমার তো এখানে আসতে অনেকক্ষণ লাগার কথা। একদম ঠিক বলেছো কাকা, প্রায় ভোর রাতেই বেরিয়ে গিয়েছিলাম যাতে সকালে চলে আসতে পারি আর এসে তোমাদের সবাইকে একটা সারপ্রাইজ দিতে পারি। মিথ্যেবাদী কোথাকার, যে সকাল 9টার আগে বিছানা থেকে ওঠে না সে নাকি ভোরবেলা শুধু গ্রামের উৎসব দেখবে বলে এসেছে। আমি শিওর ওর আসার পেছনে নিশ্চয়ই অন্য কোনো ইন্টেনশন আছে।